Goes again now. That is high and handsome. তরকারিতে আলু দিতে হয় বা দিতে না হলেও কোনো সমস্যা নেই, তবে আলু কিন্তু যে কোনো ধরনের তরকারির মধ্যেই হয়ে যায়। আলুকে আপনি ভর্তা করেও খেতে পারেন। মানে আলু এমন একটা জিনিস, সেটা দিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের ফুড আইটেমকে আরো বেটার করতে পারেন, কিংবা অপশনস না থাকলে তাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আলুর কথা কেন বলছি, কারণ বাংলাদেশ দলেও এমন একজন ক্রিকেটার আছেন যাকে আমি এক্স ফ্যাক্টর ক্যাটাগরিতে ফেলতে চাই, যিনি বছরকে বছর 2016 থেকে শুরু করে একজন জেনুইন স্পিনিং অপশন হিসেবে তাকে ডেবিউ দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তবে সেখান থেকে তিনি প্রমোটেড হয়ে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার। এবং তিনি আলু এই কারণেই, কারণ তিনি ব্যাটিং অর্ডারের 1 থেকে 7, 8 যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন এবং তার অভিজ্ঞতাও রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই সবকটা পজিশনে ব্যাট করে সফল হওয়ার। বলছি মেহেদী হাসান মিরাজের কথা। বাংলাদেশ দলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে মেহেদী হাসান মিরাজ দলের ভাইস ক্যাপ্টেন, বিপিএলটা শেষ করেছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে। সুতরাং দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ব্যাট হাতে 350-এর উপর রান করেছেন, যেটার স্ট্রাইক রেট ছিল প্রায় 140-এর মতো। বল হাতে পেয়েছেন 13টা উইকেট এবং বল হাতে উইনিং পারফরমেন্সও তিনি দিয়েছেন, যেটা কিনা তার নিন্দুকরা যেটা বলছে যে তিনি আসলে হোয়াইট বল ক্রিকেটে অতটা ভালো এফেক্টিভ বোলিং করতে পারছেন না, তিনি কিন্তু তাদেরকে মোটামুটি ভুল প্রমাণ করে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ এমনিতেই বোলার হিসেবে তার একটা সুনাম ছিল, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবিউ হয়। তবে তার আগ পর্যন্ত আন্ডার-19 লেভেল পর্যন্ত কিন্তু মেহেদী হাসান মিরাজ একজন জেনুইন অলরাউন্ডারই ছিলেন। ব্যাট হাতে তিনি 3-4-এ ব্যাট করতেন, বল হাতেও তিনি ইম্পর্টেন্টলি 10টা ওভার করে দিতেন। সুতরাং এই পারফরমেন্সেস গুলোই তাকে আসলে বিল্ড আপ করেছে এই জেনুইন অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ার জন্য। এবং বাংলাদেশের আসলে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ছিল, এত বছর ধরে সাকিব আল হাসান দলটাকে সার্ভিস দিয়েছেন জেনুইন অলরাউন্ডার হিসাবে। পুরোদস্তুর একজন ব্যাটার, পুরোদস্তুর একজন বোলার, 10 ওভারের কোটা কমপ্লিট করতে পারেন, ব্যাটিং এ তিনি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারেন। মেহেদী হাসান মিরাজের উপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এইরকমই একটা গুরু দায়িত্ব পড়ে যাচ্ছে। দলের একমাত্র জেনুইন অলরাউন্ডার হিসাবে ব্যাটিং অর্ডারে যদি প্রয়োজন হয় তাকে ওপেনিং এ নামাতে হতে পারে, প্রয়োজন মতো তিনি 4 নম্বরেও ব্যাট করে মিডল ওভার্সটা সামলে নেওয়ার কাজ করতে পারেন, সেখানেও তিনি বেশ সফল হয়েছেন। গত বছরই আমরা দেখেছি বেশ কিছু ওডিআইতে তিনি কিন্তু 4 নম্বরে ব্যাট করে সফল হয়েছেন। আর যদি বলি লেট অর্ডারে ব্যাটিং করার কথা, সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ সফল, কারণ তার অভ্যাস রয়েছে টেইলের সঙ্গেও ব্যাট করে ইনিংস লম্বা করতে, ম্যাচ জিতাতে। আফগানিস্তানের সঙ্গে তিনি এরকম ভাবে একটা ম্যাচ জিতিয়েছিলেন। ইন্ডিয়ার সঙ্গে রিসেন্ট টাইমসে একটা ওডিআইতে তিনি মুস্তাফিজকে সঙ্গে করে নিয়ে একটা নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিয়ে এসেছেন। সুতরাং ব্যাট হাতে তার যেহেতু অভ্যস্ততা রয়েছে, ব্যাটিং অর্ডারের 1 থেকে 7, 8 পর্যন্ত যে কোনো পজিশনে ব্যাট করার, সেটা বাংলাদেশের জন্য বিরাট বড় একটা অ্যাডভান্টেজ হতে চলেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং সেই সাথে তার বোলিংটা, টি20 ক্রিকেটে তাকে নিয়ে একটা দুর্নাম রয়েছে। 4 ওভারের ক্রিকেটে তিনি খানিকটা অর্ডিনারি, বা তার ভ্যারিয়েশনস তেমন একটা নেই। তাকে আসলে অ্যাটাক করে খেলেন ব্যাটার, এবং তিনি সেখান থেকে বেঁচে আসার জন্য যে ধরনের বোলিংটা প্রয়োজন সেটা হয়তো করতে পারেন না। তবে 10 ওভার্স ক্রিকেট বা 10 ওভার্স এর স্পেল ওডিআই ক্রিকেট, সেই জায়গায় কিন্তু মেহেদী হাসান মিরাজের একটা এফেক্টিভনেস থাকবে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি খেলেছেন, 2019-এর ওডিআই বিশ্বকাপ খেলেছেন, 2023 ওডিআই বিশ্বকাপ খেলেছেন। এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেছে মেহেদী হাসান মিরাজের, এবং এবারে ভাইস ক্যাপ্টেন প্লাস মেইন অলরাউন্ডার হিসেবে তাকে কিন্তু সেই 10 ওভার ডেলিভার করে দিতেই হবে। একটা মাত্র সমস্যা, মিডল ওভার্সে যখন উইকেটের প্রয়োজন হয় তখন মেহেদী মিরাজ কতটুকু এফেক্টিভ হবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তবে আমি নিশ্চিত তার সঙ্গে মুস্তাক আহমেদ কাজ করছেন, সালাউদ্দিনরা কাজ করছেন, কিংবা অন্যান্য যারা কোচিং স্টাফরা রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে এই সময়ে, তারা কিন্তু একসঙ্গে কাজ করছেন। এবং আমার মনে হয় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের মূল স্পিনারেরই একজন দায়িত্ব পালন করবেন তিনি, সে ব্যাপারটা তাকে মাথায় দেওয়া হয়েছে এবং তিনি সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন। রিসেন্ট টাইমসে ব্যাট হাতে ভালো করলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি, বাট আমার মনে হচ্ছে চিত্রটা পাল্টে যেতে পারে। প্রতিপক্ষও একটা ফ্যাক্টর হতে পারে, মাঠও একটা ফ্যাক্টর হতে পারে। দুবাইতে যখন খেলাটা হবে সেখানে কিন্তু স্পিনারদের একটা রাজত্ব থাকার সম্ভাবনা বেশি, এবং সেই জায়গাটায় আমি দেখছি মেহেদী হাসান মিরাজের খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। কারণ ইন্ডিয়ার স্কোয়াডটা যদি দেখেন, তারা যেহেতু বেশিরভাগ ম্যাচ বা সবকটা ম্যাচই দুবাইতে খেলবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারা কিন্তু 5 থেকে 6 জন স্পিন বোলিং অপশন তাদের স্কোয়াডে রেখেছে। স্পিন নির্ভর একটা বোলিং অ্যাটাক তারা সাজাচ্ছে। সেখান থেকে বোঝা যায় তাদের ধারণা দুবাইয়ের উইকেটটা খানিকটা স্পিন বান্ধব হতে পারে এবং স্পিনাররা সেখানে এফেক্টিভ হতে পারেন। মেহেদী হাসান মিরাজ সেই জায়গাটা থেকে আমার মনে হয় বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন। মাঠের গড়ন যখন বড় থাকে, মাঠের আয়তন যখন বড় থাকে, এবং যদি খানিকটা অ্যাসিস্ট্যান্ট স্পিনারদের জন্য থাকে, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ বেশ এফেক্টিভ হতে পারে। সবকিছু মিলিয়ে একটা অলরাউন্ড দায়িত্বে এসে মেহেদী হাসান মিরাজ নতুন ভাবে পুরো বিশ্ব ক্রিকেটে নিজেকে একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে চেনাবেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাই বাংলাদেশের সমর্থকরা আশা করে। এবং অবশ্যই মেহেদী হাসান মিরাজ এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য একজন এক্স ফ্যাক্টর।